এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন হসপিটালে বেডে পড়ে আছে, দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেখায়াত দান করুন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনুন। আপনি ভাবতে পারেন একটা রানিং রিক্সা চলছে, তার পাশ দিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেলও গতি, রিক্সায়ও গতি, এর মধ্যে একটা গুলি যদি করে, আপনাদের মধ্যে কে আছে গুলিটা একদম টার্গেট করে জায়গা মতো লাগাতে পারবে? কে আছে? কোন বাপের বেটা আছে? কথা বুঝতে পারছেন? রিক্সাও রানিং, মোটরসাইকেলও রানিং, তার মধ্যে আবার ঢাকা শহর বলে কথা, এর মধ্যে ওই চিপাচাপা রোড, এর মাঝে টার্গেট করে এমন ভাবে মারলো একদম কানের লতির নিচ দিয়ে। আমার ধারণা মাথায় টার্গেট করেছিল, কিন্তু একটু এলোমেলো হয়েছে আর কি, মাথায় না ঢুকে কানের লতির নিচ দিয়ে ঢুকে গেল। এখান থেকেই তো বোঝা যায় গুলিটা যে করেছে সাধারণ কোনো গুলিবাজ না, বরং প্রফেশনাল কিলার। এখন থেকে 1.5-2 মাস আগে হবে সম্ভবত, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন, একটা সংস্থার ব্যক্তি, নাম বলার দরকার নেই, কথা প্রসঙ্গে আমাকে বলল, হুজুর আগামী নির্বাচনকে সামনে রেখে, আরো প্রায় 1.5-2 মাস আগের কথা, যখন অতগুলো অ্যাক্সিডেন্টও হয় নাই, ওই যে হাবিবুল রহমান কাসিম সাহেব অ্যাক্সিডেন্ট করলেন, গনুবি ভাই অ্যাক্সিডেন্ট করলেন, পরপর কয়েকটা ঘটনা ঘটারও আগের কথা, তো আমার অ্যাকুরেট টাইমটা স্মরণ নাই, কিন্তু অন্তত 1.5-2 মাসের মতো হবে। আমাকে বললেন যে হুজুর সাবধানে থাকেন, ওই প্রসঙ্গের কথা। আমি বললাম কেন? সাবধানে তো সবসময় থাকা লাগে, আমাদের নবী সুন্নাত তো এটা, কিন্তু কেন? বলল হুজুর আগামী নির্বাচনকে টার্গেট রেখে অনেক প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত, অনেক প্রতিবাদী কণ্ঠকে। তো এর অ্যাকুরেট লিস্টটা যদিও আমরা এখনো পাই নাই, কিন্তু আলেমদের ভেতরে যেহেতু আপনারা বিশেষভাবে প্রতিবাদী করেন মাঠে ময়দানে, সুতরাং একটু নিজেদের উপর মনোযোগ রাখেন, একটু খেয়াল খুশির সাথে চললেন। এমন খবর আমাকে দিয়েছে যে আপনি নিজের আসনে গেলেও ফেরার সময় অন্তত লোকজন সাথে রেখেন, বেশি রাত করে ফিরেন না, বহুত লম্বা ডিরেকশন দিয়েছে। ওই সময় ভেবেছি মহব্বতের মানুষরা অনেক সময় এমন হয়, একটু বেশি ভয় পায়, এটা স্বাভাবিক, আমাদের চাইতে আমাদের বাপ মায়েরা আমাদের নিয়ে বেশি ভয়ে থাকে। জেলে আমরা কি কষ্ট করেছি, এর চাইতে আমাদের ফ্যামিলিরা বেশি মানসিক কষ্ট থেকেছে, এমনকি বাবা মা মাঝেতে এমন হয়েছে বাঁচবে কি না এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অথচ সেই তুলনায় জেলে তো আমরা ভালোই ছিলাম, কারণ মাদ্রাসার বোর্ডিংয়ে থাকতে থাকতে ওই জেলের জীবনটা আমাদের কাছে তেমন আহামরি কিছু না। যে ডাইল খাওয়ায় কমই মাদ্রাসায়, তাতে জেলের ডাইল এটা আমাদের কাছে খুব আহামরি কিছু না। সারা জীবন শুইলাম ফ্লোরে, কওমি মাদ্রাসায় কি খাটে শোয় না, ফ্লোরে শুইলাম, জেলে গিয়েও সেই ফ্লোরেই শোয়া। তা আমার কাছে বারবার মনে হতো, আবার মনে হয় মাদ্রাসায় ভর্তি হয়েছি, হুজুররা তালা মেরে সারাদিন পড়াশোনায় লাগিয়ে দিয়েছে, এখন খালি আবার হেফখানার মতো সারাদিন পড়ো আর পড়ো আর পড়ো, এভাবেই চলতে হবে। খুব আহামরি লাগতো না, কিন্তু ওইখানে আবার যারা বড় লোকদের বাচ্চা কাচ্চা ছিল, এসি রুম ছাড়া থাকতেই পারে না, খাদেম ছাড়া চলতেই পারে না, নিজের কাপড় নিজেও ধুইতে পারে না, অনেক কষ্ট হয়েছে, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তা আমরা আর কি কষ্ট করেছি, এর চাইতে ফ্যামিলিগুলো বেশি কষ্ট করেছে। তো ওই সময় সতর্ক বার্তা দিয়েছে, সিরিয়াস নেই নাই, এখন তো মনে হচ্ছে আসলেই মাত্র শুরু হলো, তফসিল দিল, এর 24 ঘন্টা পার হয় নাই, এর আগেই যদি এভাবে, মানে কি পরিমাণ প্রফেশনাল কিলার হলে টার্গেট এত নিখুঁত হতে পারে, এভাবে দিনে দুপুরে তো অজ্ঞাত কোনো ব্যক্তি না, জায়গাটাও কোনো চিপাচাপা কোনো গ্রাম মফস্বল না, ঢাকা শহরের মতো জায়গায় এরকম প্রসিদ্ধ একজন ব্যক্তিকে যদি এভাবে টার্গেট করা হতে পারে, দুদিন আগে পরে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে টার্গেট করবেন এর কি গ্যারান্টি আছে? সুতরাং হালতটা এমন, পায়ের তলায় আর মাটি নাই, ডু অর ডাই, হয়তো কিছু করতে হবে, না হলে মরতে হবে, হয়তো খুনিদেরকে এই দেশ থেকে চিরতরে দূর করতে হবে, আপা গেছে যেদিকে ওদেরকেও পাঠাতে হবে সেদিকে। এমনকি জাতিগতভাবে আমরা এত অবুঝ, এত হুজুগে, এত বোকা। দেখেন ঘটনাটা ঘটলো, এখনো কোনো তদন্ত হলো না, কিছু হলো না, ভালো কথা। এর আগে দোষী করলে সবার আগে সরকাররা দোষী করাটা স্বাভাবিক, তাই না? যে কোনো কিছুর দায় অটোমেটিক সরকারের কাঁধে যায়। লেকিন হলো কি, এই দল ওই দল রে, ওই দল ওই দল রে, এমনভাবে দোষারোপ করলো, মানে কার আগে কে নিজেরে বাঁচাতে পারে, মানে অন্যের কাছে দোষ দেওয়াটা বিষয় না, বিষয় হলো নিজেরে বাঁচানো। ওই এলাকায় আমরা যখন ওই মাদ্রাসায় পড়তাম আর কি, তো নিজেরা ফুল টাকা দিয়ে পড়লো, মাদ্রাসার আইন ছিল যাদের বয়স 12 বছরের বেশি কোরবানির দিন চামড়া কালেকশন লাগবে, না মানুষের চামড়া না, গরুর দেয় আর কি, এটা চামড়া কালেকশন লাগবে, আপনার চামড়া তুলে নিব আমরা, এভাবে রাস্তায় নেমে গরু জবাই করে চামড়া আনতে হবে। ওই সময় মাঝে মাঝে মজার একটা কাহিনী দেখতাম, কাহিনীটা হলো কসাই কোরবানির দিনে এত কসাই পাবে কোথায়?
আর ঢাকা শহরে এক এক বিল্ডিংয়ে যে হারে কোরবানি হয়, এত কসাই তো দেশে নাই। তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই গণহারে কসাই হয়ে যায়। তো অধিকাংশ তো আনারি, প্রফেশনাল না। গরুটা কেমনে ধরতে হয় তাও জানে না, কেমনে বাঁধতে হয় তাও জানে না, কোন দিকে কেমনে শোয়াতে হয় ওইটাও জানে না। তো কখন এমন হতো, আর গরু তো এক একটা সেরকম গরু না। ঢাকা শহরে যদি টাকা আছে 1.5 লাখ 2 লাখ 3 লাখ দিয়ে ওকে বিশাল বিশাল গরু কেনে। কখনো এমন হয় যে ধরেন মাত্র কাটা শুরু করেছে, একটু কেটেছে, এর মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। বহুবার এমন ঘটনা আমাদেরও দেখার সুযোগ হয়েছে। তো তখন কি হয়, তো ওই সময় আসল খেলাটা হলো কার আগে কে আরেকজনকে দোষ দিতে পারে। মনে করেন হুজুর যদি চালু হুজুর হয়, কিছু হুজুর আছে না অনেক চালু, মাশাআল্লাহ, ওই হুজুর সবার আগে ঝাড়ি শুরু, ওই কি কষাই তোরা, বুঝছ না কেমনে বাঁধতে হয়, কেমনে ধরতে হয়। যদি ঝাড়ি একটা দেওয়া দেয় ওরা ঠান্ডা, ওরা বুঝবে না এই হুজুরের দোষ টোষ দেওয়া যাবে না, দোষ মূলত তাদের। আর যদি হুজুর একটু সাদা সিধা হুজুর হয়, অনেক হুজুর যেরকম সাদা মলের হয়, দেখবেন হুজুরের কোনো দোষ নাই, দোষ ওদের। কিন্তু এমনভাবে গালি শুরু করবো, ওই কে মোল্লা তুই, তোর কে শিখাইছে জবাই করা, বেটা পড়াশোনা দেখেই তো গরুটা দাঁড়ায় গেল। লাস্টে এমনও হয়েছে, একটা ঘটনা ঘটেছিল আমাদের সময়, এক ছেলেরে পুরো বেঁধে রেখেছে পিলারের সাথে, যে তুই আমার কোরবানি শেষ করে দিয়েছিস। তার দোষ না, দোষ কষাইয়ের, কিন্তু ভেবেছে দোষ হলো তাহার। আর এর জন্যই পশু জবাইয়ের এই 12টা বেজেছে, তাকে পুরো পিলারের সাথে বেঁধে রেখেছে। লাস্টে উস্তাদরা গিয়ে তাকে ছুটিয়ে আনতে হয়েছে। তো খেলাটা কোথায়, কার আগে কে কারে ঝাড়ি দিতে পারবে, কার উপর দোষ চাপাতে পারবে। আরেকজনের উপর চাপালে ইয়া নফসি, অন্তত নিজে একটু নিরাপদ থাকা যাবে। এই ফাজিলগুলা একদল আরেক দলের পেছনে এমনভাবে দোষ চাপাচ্ছে, ভুলেই গিয়েছে পরাজিত শত্রুরা বসেই নাই, ভুলে গিয়েছে ইন্ডিয়ার দালালরা বসেই নাই, ভুলে গিয়েছে অল্প কিছু নেতা গেলেও সবাই যায় নাই, ভুলে গিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে কোটি কোটি জাল টাকা ঢোকানো হয়েছে এই দেশে, ভুলে গিয়েছে ওরা গোপন মিটিং করে নিজেদের ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে তৈরি করেছে। সুতরাং গোপন থেকে বহুত এজেন্টরাও, বহুত এজেন্সিরাও, বহুত কাফেরদের বিভিন্ন দালালরাও এই চেষ্টা চালাবে কোনোভাবে এক দলরে দিয়ে আরেক দলরে ঘায়েল করে কাটা দিয়া যদি কাটা তোলা যেতে পারে তাহলেই তো ভালো হবে। এজন্য অবুঝ জাতি এখন রক্তের দাগ শোকায় নাই, নিজেরাই নিজেদের দুশ্মন হয়ে গিয়েছে। দরকার ছিল না অন্তত কিছুদিন অন্তত একটু রয়েস হয়ে থাকা, কিন্তু কি করবে রে ভাই, অনেকের তো এত দীর্ঘকালের ক্ষুধা, ওই পেটে যখন ক্ষুধা লাগে আসমানের চারটারেও তখন এক টুকরা রুটির মতো লাগে। ওই পেটে যখন ক্ষুধা লাগে অত নীতি নৈতিকতার কথা মনে থাকে না, ক্ষুধার জ্বালায় অনেকে নীতি নৈতিকতাও ভুলে কি যে করছে আমার মাঝে মাঝে বুঝে আসে না। কিন্তু আমি মনে করি এখনো সময় আছে, জাতি সকলে যদি ঐক্যবদ্ধ থাকে এবং সকলে পারস্পরিক মহব্বতের ভিত্তিতে এগিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অবশ্যই সুন্দর হবেই হবে। আর না হলে একের পর এক সংকট আসতেই থাকবে। আজকে সে, কালকে আপনি, পরশু আরেকজন, এভাবে খুনের সারি শুধু দীর্ঘ হবেই হবে। ওই আলেমদেরকে যখন গ্রেফতার করেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, একসঙ্গে সবাইকে ধরে নাই, মনে আছে? ওই নরেন্দ্র মোদী যখন চলে গেল দেশ থেকে ফেব্রুয়ারি মাসে, ওই ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, আমারও ধরেছে 5ই মে। তাহলে কবে গেল মোদি আর কবে আমার পরেও কতজন গ্রেফতার হয়েছে? তাহলে এই যে 3000-এর বেশি গ্রেফতার হলো একসাথে না, একটু 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 করে। কেন? এইটাই হলো সিস্টেম। একসাথে বেশি গিলতে গেলে গেলা যায় না, গলায় বেঁধে যায়। ওরা কি করে, একটু একটু ভাত টিপ দিয়ে দেখে বাকিগুলোর কি অবস্থা। মনে করেন 2জন 4জন ধরলো, দেখলো না খুব বেশি প্রতিবাদ হয় না, মানুষ একটু চুপচাপ আছে। আর তখন তো করোনার কিছু ঝামেলাও আছে। এর মধ্যে যখন মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহকেও ধরে ফেললো, বুঝলো এখনো যেহেতু মানুষ থেমে আছে, তাহলে ওনার চাইতে কম প্রসিদ্ধ যারা, এদের তো সহজেই ধরা যাবে। এরপর হারুন ইসা সাহেবদেরকেও ধরে ফেললো, দেখলো না এখনো তেমন কিছু হয় নাই, তাহলে এর নিচে যারা আছে ওদের তো এমনি ধরা যাবে। এভাবে ধরতে 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 লাস্টে কে আর বাকি থেকেছে? যেই কয়জন বাকি থেকেছে তাদেরকে আত্মগোপনে, মানে জেলের চাইতে আরো ভয়ঙ্কর, আত্মগোপনে থাকলে তো এমন, ওই লুকায়া থাকলে অ্যাম্বুলেন্স গেলেও মনে হয় এই বুঝি আমারে ধরতে এসেছে। কেউ সামনে এমনি স্বাভাবিকভাবে তাকালেও মনে হয় আমার এমনি দেখছে কেন, মনে হয় আমার ধরায় দিবে। কি যে এক চরম আতঙ্কের ভেতরে দিন কাটে। এই যে হালত হলো কেন? কারণ একটু একটু করে বুঝেছে আজকে একজনকে মেরেছে, যদি দেখে পুরো বাংলাদেশ এখনো জেগে আছে, সাহস করবে না। যদি দেখে ঘুমিয়ে গেছে, আজকে তাকে, কালকে আপনাকে, পরশু সবাইকেই শেষ করে দিবে। সুতরাং জায়গা দরকার আছে নাকি নাই? সর্বযুগে মূল দ্বন্দ্ব হলো সার্বভৌমত্বের দ্বন্দ্ব। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সংবিধানে লেখা থাকবে সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, ততদিন পর্যন্ত কে এলো কে গেল এ দিয়ে তেমন পরিবর্তন হবে না। এজন্য সবার আগে 72-এর কুফরি সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। ইসলামের আলোকে প্রণীত সংবিধান লাগবেই লাগবে এই দেশে। ওই সংবিধানটাও ভাই এতদিনে বাদ হয়ে যেত, হতে পারে না ক্ষুধার্ত কিছু মানুষের লোভের কারণে।
কিছু মানুষ সব জায়গায় ষড়যন্ত্র খোঁজে, সব জায়গায়। এদের কাছে মনে হয় এ দাঁড়ায় কেন, এ মনে হয় ষড়যন্ত্র আছে। এরা বৈশাখ কেন, এখানে মনে হয় ষড়যন্ত্র আছে। এরা স্টেজে কেন, মনে হয় কোনো ষড়যন্ত্র লুকে আছে। মানে এত বেশি ষড়যন্ত্র খোঁজে, ওই বউর লগে কথা বলতে গেলেও ভয় কাজ করে, মনে হয় এখানে ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র লুকে আছে। এজন্যই ৭২-এর কুফরি সংবিধান। আরে আপনি চিন্তা করেন, কোন জাতির সংবিধান যদি কুফরি হয়, ওই জাতি ইসলামী খাঁটি হবে কিভাবে? ওই জাতির উপর আল্লাহর রহমত আসবে কিভাবে? এই যে বেশ্যাখানা খুলে দিয়েছে, ওই নীতির কারণেই তো পেরেছে। এমনকি মজার বিষয়, বাংলাদেশে সংসদ অধিবেশন শুরু হয় কি দিয়ে? কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে, তাই না? কি জানেন না আপনারা? কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। মাশাআল্লাহ, মনে হবে জান্নাত থেকে নেমে আসা। কনফার্ম জান্নাতীরা মনে হয় সংসদে গিয়ে বসেছে। একদম জামানুর হাসান বসরি আর রাবেয়া বসরিরা মনে হয় সেখানে বসেছে। আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, কোরআন ছাড়া কিছুই বোঝে না। তো শুরু করবে কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে, একটু পরে আইন করবে কোরআনের বিরুদ্ধে। এটা কি হলো রে ভাই? কেউ যদি বিসমিল্লাহ বইলা মদ খায় আর ইমান নষ্ট হয়, কেউ যদি নাপাক অবস্থায় ইচ্ছাকৃত সেজদা দেয় আর ইমান বরবাদ হওয়ার আশঙ্কা আছে। তাহলে এইটা কেমন কথা? এটা হয়েছে এ কারণে, যতদিন পর্যন্ত সকল ক্ষমতার মালিক আমার আল্লাহকে, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহকে মানা না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে এই সমস্ত হারামের আইন চলতে থাকবেই থাকবে। তাহলে আমাদেরকে ক্ষমতা পরিবর্তনের দিকে তাকালেই হবে না সংবিধান পরিবর্তনও লাগবে? সংবিধান পরিবর্তন করতে চাইলে ২-৪ জন ক্ষমতায় গেলে চলে? এটা হলো আমার বড় কথা। ২-৪ জন ক্ষমতায় গেলে সংবিধান পাল্টাতে পারে? আরে কি পারে? এর জন্য কি কম মানুষ দেওয়া লাগে না অনেক বেশি মানুষ দেওয়া লাগে? আর আগামীতে যে সংসদটা হবে, তারা খালি সংসদ না, তারা সংবিধানও সংশোধন করবে ও গণপরিষদের দায়িত্বও তারা পালন করবে। এটাই কিন্তু নতুন আইন বা নতুন সংস্কার, এটাই হয়েছে। তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে, এটা কিন্তু যেনতন নির্বাচন না। কপালের উপর কুফুর থাকবে নাকি ইসলামী নীতিটিতে ঢুকবে? আরে নীতি যদি ইসলামী থাকে, ব্যক্তি যদি ভণ্ডামিও করে, সমস্যা নাই, ওই ব্যক্তিরে পাল্টায় নতুন ব্যক্তি নিয়ে আসলেই হবে। কিন্তু ব্যক্তি যত সুফিসাব হোক, নীতিতে যদি ভেজাল থাকে, ব্যক্তিরও কিছু করার থাকবে না। এজন্য পুলিশরা আমাদের হাতে হাত করা লাগাতো আর বলতো, হুজুর রোজা রমজানের দিন বদদোয়া দিয়েন না। তো বেটা লাগাস কি লেগা? না হুজুর কি করবো, উপরের আদেশ, কিছু তো করার থাকবে না। তো ঝামেলা এখানে। নীতি যদি খারাপ হয়, দাড়িওয়ালারও কিছু করার থাকে না। নীতি যদি খারাপ হয়, মাদ্রাসা থেকে উঠে আসা পুলিশেরও কিছু করার থাকে না। এজন্য বাংলাদেশের নীতিকে পরিবর্তন করতে হবেই হবে ইনশাআল্লাহ।